পাল্টাপাল্টি হামলায় উত্তেজনা এখন লেবানন ও কুর্দিস্তান পর্যন্ত। কূটনীতিকদের সরিয়ে নিচ্ছে আজারবাইজান। ইরানে টানা ৬ দিন ইন্টারনেট ব্ল্যাকআউট। যুদ্ধের কারণে ৫ দিন আটকে থাকার পর বাড়ি ফিরছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ভিন্ন রুটে বিশেষ বিমানের ব্যবস্থা করে আইসিসি। বিতর্কের মুখে নিরাপত্তা সচিব ক্রিস্টি নোয়েমকে বরখাস্ত করলেন ট্রাম্প। তার জায়গায় আসছে ওকলাহোমা অঙ্গরাজ্যের সিনেটর মার্ক ওয়েন মুলিন। এবং ব্রাজিলে বৃদ্ধাশ্রম ভবন ধসে ৮ জনের মৃত্যু, নিখোঁজ ৪। উদ্ধারে তল্লাশি চালাচ্ছেন দমকল কর্মীরা। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিষয়ে আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত আরও বিস্তৃত আকার নিচ্ছে। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি পদক্ষেপে উত্তেজনা ছড়িয়ে পড়েছে উপসাগরীয় অঞ্চল, লেবানন ও ইরাকের কুর্দিস্তান পর্যন্ত। নিরাপত্তা ঝুঁকির মুখে কূটনীতিকদের সরিয়ে নিচ্ছে আজারবাইজান। আর ইরানে টানা ৬ দিন ধরে চলছে প্রায় সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউট। বিস্তারিত জানাচ্ছেন বিন ইয়ামিন। ইরানকে লক্ষ্য করে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত বিমান হামলার পর থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। নতুন করে পাল্টাপাল্টি হামলা ও হুমকিতে সংঘাত ছড়িয়ে পড়ছে অঞ্চল জুড়ে। লেবাননের পূর্বাঞ্চলের বেকা উপত্যকার বাসিন্দাদের দ্রুত এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছেন ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র আভিচাই আদ্রাই। তিনি জানান, নভিচিত, খাদের, সারাইন আল ফাউকা ও সারাইন আল তাহতা সহ কয়েকটি গ্রামে শিগগিরই সামরিক অভিযান চালাতে পারে ইসরায়েল। নিরাপত্তার জন্য স্থানীয়দের উত্তরের দিকে সরে যাওয়ার আহ্বানও জানান তিনি। এদিকে কুয়েতে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ব্যাপক ড্রোন হামলার দাবি করেছে ইরান। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, স্থল বাহিনীর বিভিন্ন ধরনের ধ্বংসাত্মক ড্রোন দিয়ে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে আঘাত হানা হয়েছে। এই হামলা আরও চলবে বলেও জানিয়েছে তেহরান। একই সঙ্গে ইরানের প্রতিরক্ষা পরিষদের সদস্য আলী আকবর আহমাদিয়ান হুঁশিয়ারি দিয়েছেন, ইরাকের কুর্দিস্তান অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীগুলোকে দমন না করা হলে সেখানে ব্যাপক হামলা চালাতে পারে তেহরান। তার দাবি, এখনো পর্যন্ত ইরান শুধু মার্কিন ও ইসরায়েলি ঘাঁটি এবং বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকেই লক্ষ্যবস্তু করেছে। এদিকে ইরান কার্যত ডিজিটাল অন্ধকারে ডুবে আছে। বৈশ্বিক ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস জানিয়েছে, টানা ৬ দিন ধরে দেশটিতে প্রায় সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউট চলছে। দেশটিতে ইন্টারনেট সংযোগ নেমে এসেছে মাত্র ১%। যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারেও। ক্রেমলিন জানিয়েছে, ইরান যুদ্ধের কারণে রাশিয়ার জ্বালানি সম্পদের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। হরমুজ প্রণালী প্রায় বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বে তেল ও তরলীকৃত গ্যাস সরবরাহের প্রায় ১/৫ হুমকির মুখে পড়েছে। এদিকে নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে ইরান থেকে কূটনীতিকদের সরিয়ে নিচ্ছে আজারবাইজান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জেইহুন বাইরামভ জানিয়েছেন, তেহরানে অবস্থিত দূতাবাস ও তাবরিজে কনসুলেট থেকে কর্মীদের সরিয়ে নেওয়া হচ্ছে। এর আগে আজারবাইজানের সীমান্তে ইরানি ড্রোন প্রবেশ করে কয়েকজন আহত হওয়ার অভিযোগ উঠেছিল, যদিও তা অস্বীকার করেছে তেহরান। অন্যদিকে মধ্যপ্রাচ্যের এই ক্রমবর্ধমান সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, এই অস্বাভাবিক পরিস্থিতি অঞ্চলটির জন্য এখন নতুন স্বাভাবিক বিষয় পরিণত হয়েছে। বিন ইয়ামিন, আরটিভি। শুক্রবার ভোর থেকেই আবারও পাল্টাপাল্টি হামলা শুরু করেছে ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েল জোট। প্রতিপক্ষের আক্রমণে রাজধানী তেহরান সহ বেশ কয়েকটি শহরে বড় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। জবাবে ইসরায়েলের তেল আবিব ও প্রতিবেশী দেশগুলোর মার্কিন স্থাপনা লক্ষ্য করে দূরপাল্লার মিসাইল হামলা চালিয়েছে ইরান। এরপরেও দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধে কোনো যুদ্ধবিরতি চাইছে না ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এরই মধ্যে জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদে আজ শুক্রবার জুমার নামাজ আদায়ে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল। আরও জানাচ্ছেন সামিউল শিহাব। ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্র জোটের ভয়াবহ সংঘাতের সপ্তম দিনে মধ্যপ্রাচ্যের আকাশ এখন আগুন আর গোলাবারুদের দখলে। শুক্রবার ভোররাত থেকে আবারও শুরু হয়েছে নজিরবিহীন পাল্টাপাল্টি হামলা। এর মধ্যে ইরানের রাজধানী তেহরান, ইস্পাহান, কোম, কারাজ এবং কেরমানশাহে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। তেহরানের আজাদি স্পোর্টস কমপ্লেক্স, দুটি স্কুল, গুলিস্তান প্যালেস ও বেশ কিছু সরকারি ভবনেও আঘাত এনেছে প্রতিপক্ষ।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করছে ইরানের প্রায় 60% ব্যালিস্টিক মিসাইল লঞ্চার এবং 80% আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। হাগারাবাদের খোজির মিসাইল উৎপাদন কেন্দ্রেও চালানো হয়েছে ব্যাপক হামলা। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার দাবি করেছেন, গত 72 ঘন্টায় ইরান জুড়ে প্রায় 200টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানও তার অপারেশন ট্রু প্রমিস 4 এর আওতায় ইসরায়েল ও তার মিত্র দেশগুলোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে তেল আবিবের আবাসিক এলাকা ও বাণিজ্যিক কেন্দ্রে বিস্ফোরণ ঘটেছে। শুধু ইসরায়েল নয়, বাহরাইনের রাজধানী মানামায় 2টি হোটেল ও আবাসিক ভবনে হামলা করেছে তেহরান। এছাড়া কুয়েতের বিমান ঘাঁটি, সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটি এবং সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমায় ইরানি ড্রোন ও মিসাইল শনাক্ত করা হয়েছে। কাতার লক্ষ্য করেও অন্তত 14টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। এদিকে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধে কোনো যুদ্ধবিরতি চাইছে না তেহরান, এমনটাই জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল হামলার হুমকির জবাবে কঠোর হুঁশিয়ারিও দিয়েছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি। এদিকে কথিত নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে আজ শুক্রবার আল আকসা মসজিদে জুমার নামাজে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল। এর মধ্যে রয়েছে ওয়েস্টার্ন ওয়াল, আল আকসা মসজিদ, চার্চ অব দ্য হোলি সেপালকার। আরেকদিকে মার্কিন উচ্চকক্ষ সিনেটের পর এবার নিম্নকক্ষেও বাতিল হয়ে গেছে ট্রাম্পের যুদ্ধবন্ধের ক্ষমতা সীমিতকরণের প্রস্তাব। এর পক্ষে 212 জন এবং এর বিপক্ষে 219 জন ভোট দিয়ে প্রস্তাবটি নাকচ করে দেয় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ। সামিউল শিহাব, RTV। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাত 7ম দিনে গড়িয়েছে। এরই মধ্যে সংঘাত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে, বাড়ছে হতাহত ও ক্ষয়ক্ষতির সংখ্যা। সর্বশেষ তথ্য অনুযায়ী কয়েকটি দেশে হাজারেরও বেশি মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে। বিস্তারিত আরাফাত ইয়াসারের রিপোর্টে। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে শুরু হওয়া সামরিক সংঘাত ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। প্রতিদিনই বাড়ছে হতাহত মানুষের সংখ্যা। বিভিন্ন দেশের সরকারি ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত বহু মানুষের মৃত্যু ও আহত হওয়ার খবর পাওয়া গেছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, গত শনিবার মিনাবের একটি প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় 165 থেকে 186 জন শিক্ষার্থী নিহত হয়েছে। সব মিলিয়ে দেশটিতে এখন পর্যন্ত প্রায় 1200 জনের বেশি মানুষ নিহত হয়েছে এবং আহত হয়েছে শত শত মানুষ। অন্যদিকে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে অন্তত 11 জন নিহত হয়েছেন। এর মধ্যে 1 মার্চ বেইত শেমেশে একটি হামলায় 9 জনের মৃত্যু হয়েছে। এছাড়া দেশটিতে কয়েকশো মানুষ আহত হয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তাদের 6 জন সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও 18 জন সেনা সদস্য। ইসরায়েলের হামলায় লেবাননেও হতাহতের ঘটনা ঘটেছে। গত সোমবার থেকে দেশটিতে অন্তত 100-র বেশি মানুষ নিহত হয়েছেন এবং 5 শতাধিক মানুষ আহত হয়েছেন। এছাড়া বাহরাইনের সালমান শিল্পনগরীতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর অগ্নিকাণ্ডে 1 জন নিহত ও 4 জন আহত হয়েছেন। কুয়েতে ইরানের হামলায় 2 কুয়েতির সেনাসহ অন্তত 4 জন নিহত এবং 35 জন আহত হয়েছেন। ওমান উপকূলে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী একটি ট্যাঙ্কারে হামলায় 1 জন নিহত ও 5 জন আহত হয়েছেন। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে 3 জন নিহত ও 78 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া কাতারে 16 জন ও জর্ডানে 5 জন আহত হয়েছেন। ইরাক জানিয়েছে, চলমান সংঘাতে দেশটিতে 2 জন নিহত ও 7 জন আহত হয়েছেন। আরাফাত ইয়াসার, RTV। আন্তর্জাতিক আইনকে উপেক্ষা করে ইরানে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। বিশ্ব ইতিহাসে রাশিয়া ও চীনকে ইরানের 2 শক্তিশালী কূটনৈতিক মিত্র হিসেবে বিবেচনা করা হয়। ইতিমধ্যে তেহরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে অভিহিত করেছে দেশ দুটি। তবে ইরানের মিত্র হওয়া সত্ত্বেও রাশিয়া ও চীন কেন দূরত্ব বজায় রেখে চলছে
তারই উত্তর খুঁজেছেন ইমরুল হাসান। তবে রাশিয়া ও চীন কড়া ভাষায় নিন্দা জানালেও কোনো দেশই এখন পর্যন্ত ইরানের পক্ষে সরাসরি সামরিক হস্তক্ষেপের কোনো ইঙ্গিত দেয়নি। এমনকি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর মাত্র এক সপ্তাহ আগেও ভারত মহাসাগরে যৌথ সামরিক মহড়া চালিয়েছে এই দুই দেশ। যদিও ২০২৫ সালের জানুয়ারিতে রাশিয়া ও ইরান একটি ব্যাপক ভিত্তিক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করে, তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন শুরুর পর মস্কোর জন্য সরাসরি কোনো সামরিক পদক্ষেপে যাওয়ার আইনি বাধ্যবাধকতা ছিল না, কারণ সেই চুক্তিতে কোনো পারস্পরিক প্রতিরক্ষা ধারা বা যুদ্ধের সময় পাশে দাঁড়ানোর শর্ত অন্তর্ভুক্ত ছিল না। বরং বিশ্লেষকেরা বলছেন ২০২৪ সালে উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার করার প্রতিরক্ষা চুক্তিটি ছিল অনেক বেশি শক্তিশালী। এই চুক্তির ফলে উত্তর কোরিয়া কোনো যুদ্ধে জড়ালে রাশিয়া তাদের সহায়তা করতে বাধ্য। আর ইরানের ক্ষেত্রে চুক্তিতে কেবল বলা হয়েছে এক পক্ষ যুদ্ধে জড়ালে অন্য পক্ষ শত্রুতামূলক কাজ থেকে বিরত থাকবে। যদিও মধ্যপ্রাচ্য বিশ্লেষকদের মতে তেহরান আশা করেছিল জাতিসংঘ নিরাপত্তা পরিষদে কূটনৈতিক তৎপরতার বাইরেও রাশিয়া হয়তো কার্যকর আরও কিছু করবে। এদিকে চীনের সাথেও ইরানের সম্পর্ক বেশ পুরনো। ২০২১ সালে দেশ দুটি ২৫ বছর মেয়াদী একটি সহযোগিতা চুক্তি সই করে। এর লক্ষ্য ছিল জ্বালানি খাতে সম্পর্ক বৃদ্ধি করা ও ইরানকে চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পে অন্তর্ভুক্ত করা। পাশাপাশি ইতিমধ্যে চীনের অনেক প্রতিষ্ঠান ইরানে বিনিয়োগ করেছে। এশীয় সম্পর্ক বিশ্লেষকেরা বলছেন ইরানের বিষয়ে চীনের ভূমিকা অনেকটা সুরক্ষামূলক। এর ফলে চীন চাইছে দ্রুত মধ্যস্থতার মাধ্যমে আঞ্চলিক বিপর্যয় এড়াতে, যা তাদের নিজেদের অর্থনৈতিক ও নিরাপত্তা স্বার্থ রক্ষা করবে। এছাড়া চীন বরাবরই দাবি করে আসছে তারা অন্যের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি মেনে চলে। এর ফলে রাজনৈতিক ঝুঁকি কিভাবে কমানো যায় এবং হাতে কি কি বিকল্প আছে তা নিয়ে নতুন করে ভাবা শুরু করেছে বেইজিং। অনেক বিশ্লেষকেরা বলছেন মূলত ভেনেজুয়েলায় মার্কিন হামলার পর থেকে চীন এই পুনর্মূল্যায়ন শুরু করেছিল। এখন দেখার বিষয় বিপদে বন্ধুত্বের কী প্রতিদান দেয় চীন ও রাশিয়া। ইমরুল হাসান, RTV। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে ভারতে ৫ দিন আটকে থাকার পর অবশেষে বাড়ি ফিরছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সামাজিক যোগাযোগ মাধ্যমে দলটির প্রধান কোচ ড্যারেন স্যামির হতাশা প্রকাশের পর বিশেষ বিমানের ব্যবস্থা করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ICC। মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনার জেরে আন্তর্জাতিক আকাশপথে নিষেধাজ্ঞা থাকায় এই বাধার মুখে পড়ে দলটি। এদিকে ভিন্ন রুট অবলম্বন করে বাড়ি ফিরছে জিম্বাবুয়ের ক্রিকেটাররা। আরও জানাচ্ছেন রাফি আমিন। দারুণ ছন্দে থেকেও টি-20 বিশ্বকাপ থেকে ছিটকে যায় সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। গত রোববার ভারতের বিপক্ষে হারের পরই তাদের শিরোপা মিশন শেষ হয়। এরপরই কথা ছিল ৩ মার্চ বাড়ি ফেরার, কিন্তু ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়। তাতেই বিপাকে পড়তে হয় ক্যারিবিয়ানদের। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর নিরাপত্তাজনিত কারণে উপসাগরীয় অঞ্চলের বেশ কিছু আন্তর্জাতিক আকাশপথে নিষেধাজ্ঞা জারি হয়। এর ফলে অনেক আন্তর্জাতিক ফ্লাইটের রুট পরিবর্তন করতে বাধ্য হয় এয়ারলাইন্সগুলো। ফলে হারের ক্ষত নিয়েই কলকাতায় আটকে যান সামি শেফার্ডরা। সে অপেক্ষা লম্বা হয়ে ৫ দিনে রূপ নিলে হতাশ হয়ে পড়ে দলটি। অস্থিরতায় সেটা আর লুকানোর চেষ্টা করেননি প্রধান কোচ সামি। বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেন, আমি শুধু বাড়ি যেতে চাই। এরপর বিকেল ৩টের পর আবারও একটি বার্তা দিয়ে অন্তত ভ্রমণ পরিকল্পনা সম্পর্কে একটি আপডেট দেওয়ার অনুরোধও জানান তিনি। এরপরে আইসিসি বিশেষ ব্যবস্থা নেয় নিকোলাস পুরান সামিদের বাড়ি ফেরার ব্যাপারে। আইসিসি সূত্র ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে নিশ্চিত করে কলকাতা থেকে চার্টার্ড ফ্লাইটে লন্ডন নেওয়া হবে ক্রিকেটারদের। সেখান থেকে নিজ নিজ গন্তব্যে ফিরবেন ক্রিকেটাররা। যদিও দলটির কিছু ক্রিকেটার ভারতেই থেকে যেতে পারেন আগামী মাস থেকে শুরু হতে যাওয়া IPL এর জন্য। ক্যারিবিয়ানদের মতো একই সমস্যায় পড়তে হয়েছে জিম্বাবুয়েকে। সুপার 8 থেকে বাদ পড়া দলটি যদিও ছোট ছোট দলে ভাগ হয়ে ভারত ছাড়া শুরু করেছে। দলটির ফেরার কথা ছিল দুবাই হয়ে এমিরেটসের ফ্লাইটে, তবে উপসাগরীয় অঞ্চলের ঝামেলা এড়াতে সেই রুট পরিবর্তন করে সিকান্দার রাজা বেন্নেটরা হারারাতে ফিরছেন আদিস আবাবা ইথিওপিয়া হয়ে। সেমিফাইনাল থেকে বাদ পড়া দক্ষিণ আফ্রিকাও পড়েছে একই সমস্যায়। তাই ঝামেলা এড়াতে প্রোটিয়াদেরও জিম্বাবুয়ের মতো ভাগে ভাগে দেশে ফেরার কথা রয়েছে।
রাফি আমিন, RTV। আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি ও তার দল ইন্টার মায়ামিকে হোয়াইট হাউসে সংবর্ধনা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বছর MLS কাপ জয়ের জন্য এই সম্মাননা দেয়া হয় দলটিকে। অনুষ্ঠানে ট্রাম্প বলেন, একজন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথমবার মেসিকে স্বাগত জানাতে পেরে তিনি গর্বিত। এ সময় তিনি জানান, তার ছেলে মেসির বড় ভক্ত এবং ক্রিশ্চিয়ানো রোনালদোকেও পছন্দ করে। পাশাপাশি ট্রাম্প মেসির সাফল্যের প্রশংসা করে বলেন, এত চাপের মধ্যেও দলকে শিরোপা জেতানো সহজ নয়। সংবর্ধনা অনুষ্ঠানে মেসি ট্রাম্পকে স্বাক্ষর করা একটি ইন্টার মায়ামির বল উপহার দেন। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোমকে বরখাস্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার স্থলাভিষিক্ত হিসেবে ওকলাহোমার সিনেটর মার্ক ওয়েন মোলিনকে মনোনীত করা হয়েছে। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেন ট্রাম্প। পোস্টে নোমকে তার কাজের জন্য ধন্যবাদ জানিয়ে ট্রাম্প বলেন, তিনি বিশেষ করে সীমান্ত নিরাপত্তায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। তবে তাকে নতুন দায়িত্ব দিয়ে পশ্চিম গোলার্ধে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উদ্যোগ শিল্ড অব দ্য আমেরিকার বিশেষ দূত হিসেবে নিযুক্ত করা হবে। ট্রাম্প আরও জানিয়েছেন, আগামী 31 মার্চ থেকে এই পদে দায়িত্ব নেবেন মুলিন। শ্রীলঙ্কা উপকূলে উত্তেজনার মধ্যে ইরানের একটি নৌজাহাজ থেকে 208 জন ক্রুকে নিরাপদে সরিয়ে নিয়েছে শ্রীলঙ্কা। প্রেসিডেন্ট অনুরা কুমারা জানিয়েছেন, সম্ভাব্য হামলার আশঙ্কায় তাদের ত্রিনকোমালি বন্দরে নেওয়া হয়েছে। তিনি বলেন, সংঘাতের মধ্যেও প্রাণ রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে শ্রীলঙ্কা। তথ্যটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা আল জাজিরা। এর আগে দক্ষিণ উপকূলের কাছে মার্কিন হামলায় ইরানের যুদ্ধজাহাজ আইরিস ডেনা ডুবে অন্তত 87 জন নিহত হয়েছে। এই পরিস্থিতিতে নিরপেক্ষ থেকে মানবিক সহায়তা দেওয়ার কথা জানিয়েছে শ্রীলঙ্কা সরকার। ব্রাজিলের দক্ষিণাঞ্চলের শহর বেলো হরিজন্তেতে একটি নার্সিং হোম ধসে অন্তত 8 জন নিহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছে আরও 4 জন। তাদের উদ্ধারে তল্লাশি চালাচ্ছেন দমকল কর্মীরা। মিনাস গেরাইস স্টেট ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, 4 তলা বিশিষ্ট ওই ভবনটিতে বৃদ্ধাশ্রমের পাশাপাশি বেশ কিছু অ্যাপার্টমেন্ট এবং একটি কসমেটিক ক্লিনিক ছিল। ধসে পড়ার সময় ভবনটিতে মোট 29 জন অবস্থান করছিলেন। এখন পর্যন্ত 2 বছরের শিশুসহ 8 জনকে জীবিত উদ্ধার করা সক্ষম হয়েছে। এছাড়া বাকি 9 জন ঘটনার পরপরই নিজের চেষ্টায় অথবা প্রতিবেশীদের সহায়তায় ভবন থেকে বের হয়ে আসেন। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTV সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTV সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।